প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে, যেখানে আমি অনেক খান আপনাদের সঙ্গে থাকি এবং আমার এখানে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন বাংলাদেশের অসাধারণ সব তরুণরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন। যেমন আজ আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন শামানুল ইসলাম, উনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ফর এমিনেন্স এবং যেটা হচ্ছে সেন্টার ফর হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্টেলিজেন্স। শামানুল ভাই, আপনাকে অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আর প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানেন যে আমাদের এই টক শোটা যারা সহ্য করেন তাদের জন্য একটি ছোট ইনসেন্টিভ থাকে একদম আমাদের এই প্রোগ্রামের শেষে। সেটা হচ্ছে কি, যেমন আজকে ইনসেন্টিভটা আমি আই বিলিভ যে আপনাদের অনেকের খুবই প্রিয় একটা ইনসেন্টিভ হবে। সেটা হচ্ছে গিয়ে একটি গান পরিবেশন করবেন লুৎফর হাসান, যিনি মূলত একজন লেখক এবং তার ভাষায় মূলত একজন টেলিভিশন প্রডিউসার ফর অ্যান প্রাইভেট টিভি চ্যানেল, এবং তার প্রচুর গান, লেখা গান এবং সুর করা গান বাজারে আসলেও এই প্রথম ডেডলাইন মিউজিক থেকে তার একটি অ্যালবাম বের হয়েছে, তার নিজের গাওয়া সোমেশ্বর অলির কথায়, এবং অ্যালবামটি অলরেডি খুবই পপুলার হয়েছে বাজারে এবং আমার পার্সোনালি খুবই ফেভারিট লুৎফর হাসান। এই গানটি ঘুরি তুমি কার আকাশে ওড়ো, অফ দ্যাট ফেম লুৎফর হাসান আপনার জন্য একটি গান পরিবেশন করবেন অনুষ্ঠানের শেষে। এবং আমরা এখন ফিরে যাচ্ছি শামুন ভাইয়ের কাছে। শামুন ভাই, আপনার ব্যাপারে একটু দর্শকদের আরেকটু ব্রিফ দিয়ে নিই শুরুতে। যেমন আপনি তো মূলত কাজ করেন হচ্ছে গিয়ে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর হিসেবে এমিনেন্সে, এবং আপনার ক্লাইমেট চেঞ্জ, ইকোনমিক ইস্যুজ, গুড গভর্নেন্স এবং ফুড সিকিউরিটি এইসব প্রচুর লেখা আমরা পড়ি আমার পত্রিকায়, যেমন ডেইলি স্টার, নিউ এজ, ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি সান, নিউ নেশন, সমস্ত পত্রিকাতে। আমি শুরুতে আপনাকে যেটা জানতে চাই যে যতগুলো পত্রিকার নাম বললাম সবগুলো ইংরেজি পত্রিকা, সব ইংরেজি পত্রিকাতে এবং আপনি ইংরেজিতেই লেখেন, কিসের জন্য? দাতা গোষ্ঠীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এরকম কোনো কারণ আছে কিনা? কি কারণ? আসলে ব্যাপারটা মোটেই এরকম নয়। লেখালেখিতে হয় কি, আমরা শুরুতে সবাই কিন্তু টাইপিং শুরু করি ইংলিশ দিয়ে। তো ইংলিশে টাইপিং করতে গিয়ে তারপর কিন্তু আমরা বাংলাটা শিখি, মানে বাংলা টাইপিং এ। তো আমি বাংলা টাইপিং কে দেখা যায় অনেক স্লো। আসলে ওই বাংলা টাইপিং কে স্লোর জন্যই আমি ইংলিশে লিখি। এখানে আলাদার কোনো মোটিভ কারণ নেই, কোনো কারণ নেই, কোনো ষড়যন্ত্র নেই এটার পিছনে। কোনো ষড়যন্ত্র নেই। দ্যাটস ওয়ান্ডারফুল। তো আপনি তো লেখালেখি করেন অনেক যেগুলো বিষয় বললাম এগুলোতে, কিন্তু আপনার মূল আগ্রহ হচ্ছে ফুড সিকিউরিটি। জি, ফুড সিকিউরিটি নিয়ে আলাপ করবো। তার আগে আমি যদি জানতে চাই যে আপনি তো বেশ নিয়মিত লেখেন, লেখালেখি শুরু করেছেন আমি যতদূর জানি 2010 থেকে আপনার লেখা ছাপাও শুরু করেছে। আপনার লেখালেখি শুরু জীবনে যদি একটু বলতেন, কারণ এত পরিমাণে লিখছেন আপনি। আসলে আমার শুরুটা খুবই মানে যেভাবে এখন আমার লেখা মানে ছাপানো হচ্ছে, শুরুটা মোটেই এরকম ছিল না। আমি 2009 সালে প্রথম ট্রাই মারি, 2009 সালের লাস্টের দিকে, যে আমি লিখবো। তো আমার স্যার একজন, উনার নাম তৈয়ব রহমান, ঢাকা ভার্সিটি উনি ডেভেলপমেন্ট স্টাডিজ এর টিচার। তো উনি প্রথমে আমাকে বলেছিলেন যে আপনি লেখালেখির একটু চেষ্টা করেন। তো আমার মনে হলো স্যার যেহেতু বললো, তো আমি একটু চেষ্টা করি, লিখতে পারি কিনা। তো প্রথম দিকে আমি লেখালেখি যখন শুরু করলাম, আমি একটা টপিকস নিয়ে দেখা গেল আমি মোটামুটি সবগুলো পত্রিকাতেই তখন আমি অ্যাপ্রোচ করেছিলাম এবং কেউ ছাপায়নি। এবং আমি ওই একটা লেখাই পুরা এক বছর একটানা ওটার পিছনেই ছিলাম যে না, আমি এই লেখা ছাপাবই। এবং এক বছর পরে, এটা আপনার 2010-এর 30 নভেম্বর, আমার এখনো মনে আছে ডেটটা, 2010-এর 30 নভেম্বর ফর দ্য ফার্স্ট টাইম ওই লেখাটা ছাপা হলো। ততদিনে এক বছর চলে গেছে। তারপর আর আল্লাহর রহমতে আর মানে লেখা তারপর নিয়মিত ছাপা। তারপরে এক বছরে কি পরিমাণ লেখা ছাপা হয়েছে আপনার? তারপরে এক বছর 100টার উপর। 100টার উপরে। দ্যাটস ভেরি ওয়ান্ডারফুল, দ্যাটস ভেরি ওয়ান্ডারফুল। তো আপনার এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, মজা লেগেছে যে আপনি কিন্তু ফুড সিকিউরিটি নিয়ে কাজও করছেন, আবার একই সাথে লেখালেখিও করছেন পুরো দমে। দ্যাটস ওয়ান্ডারফুল। তো ফুড সিকিউরিটি আপনার সবচেয়ে আগ্রহের জায়গা, এটা ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তা, এটা নিয়ে ছোট করে যদি আমাদের একটা ব্রিফ দেন, কিংবা একটু ডিটেইলস দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, ব্যাপারটা কি? ফুড সিকিউরিটি, আমরা যদি শব্দটার দিকে তাকাই, যে ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা, তো ফুড সিকিউরিটিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তো এর মধ্যে একটা পপুলার সংজ্ঞা হচ্ছে যে ফুড সিকিউরিটি এক্সিস্ট when all people at all times have physical and economic access to sufficient, safe and nutritious food. তো আমরা যদি এই সংজ্ঞার দিকে তাকাই, আমরা দেখবো এখানে বলা হচ্ছে যে প্রথমেই যে ফিজিক্যাল এন্ড ইকোনমিক অ্যাক্সেস থাকতে হবে ফুডে, এবং সাথে বলা হচ্ছে সেই ফুড হতে হবে সাফিসিয়েন্ট, সেফ এন্ড নিউট্রিশিয়াস। তাহলে মানে আমরা যদি এটাকে পিলারে ভাগ করি, যে মানে মেজর 3টা সেক্টর বা 2টা সেক্টরে দেখতে চাই, তাহলে হচ্ছে আপনার একসাথে প্রোডাকশন থাকতে হবে, একসাথে অ্যাক্সেস থাকতে হবে, এবং আরেকটা হচ্ছে আপনার নিউট্রিশিয়াস ফুড হতে হবে। এই 3টা যদি কম্পোনেন্ট বলা হচ্ছে যদি এনশিওর করা যায়, তাহলে আমরা ফুড সিকিউরিটিটা এনশিওর করতে পারবো। বাংলাদেশে যেটা হয়েছে, যে বাংলাদেশে আমরা যদি এই সেফটির দিকে তাকাই, যে সেফ ফুড,
বাংলাদেশে কিন্তু প্রোডাকশন আছে, কিন্তু এই সেফটির ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এই জন্য বিভিন্ন আপনার আমরা যেগুলো ফার্টিলাইজার ইউজ করি বা ইনসেকটিসাইড ইউজ করি, ওগুলোর জন্য কিন্তু আমাদের ফুডের যে অর্গানিক যে গুণাগুণ যেটা, ওটা অনেক নষ্ট হয়ে যায়। তো ফুড সিকিউরিটির ক্ষেত্রে 2008 সালের আমি বিআইডিএস এর একটা গবেষণা নিয়ে বলতে চাই। সেটা হচ্ছে, আমরা যদি শুধু অ্যাভেলেবিলিটির কথা বলি, যে আমাদের ফুড কনজাম্পশন, আমরা কতটুকু ফুড কনজিউম করছি, তো ওই স্টাডিতে বলা হয়েছিল যে বাংলাদেশের মানুষ এভারেজ 293 কিলো ক্যালোরি যতটুকু দরকার তার চেয়ে লেকিং আছে। আমাদের ধরা হচ্ছে যে মানে ফুড কনজাম্পশন 2122 কিলো ক্যালোরি পার পার্সন পার ডে। মানে প্রতি লোক যদি 2122 কিলো ক্যালোরি যদি পার ডে কনজিউম করতে পারে, তাহলে বলা হচ্ছে হ্যাঁ, তার মানে ফুড কনজাম্পশন লেভেলটা ঠিক আছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা যে ফুড কনজিউম করি, আমাদের কিন্তু 70% আসে সেরিল থেকে, যেটা হচ্ছে আপনার রাইস আমরা যেটা বলছি। তো 70% যদি আমাদের রাইস থেকে আসে, রাইসে কিন্তু নিউট্রিশন যেটা মানে ওই গুণটা কিন্তু অনেক কম থাকে। সো যার কারণে হয় কি, আমরা নিউট্রিশাস, আমরা একটা দিকে আমরা পিছিয়ে আছি, সেটা হচ্ছে নিউট্রিশন, একটা হচ্ছে সেফটি। হ্যাঁ, আমাদের প্রোডাকশন আছে, কিন্তু আমরা এই সেফটি এবং নিউট্রিশন এই দুইটার দিকে পিছিয়ে আছি। রাইট, এখানে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি বলছেন যে নিউট্রিশন এবং সেফটির দিক থেকে আমরা পিছিয়ে আছি, বাট আমাদের প্রোডাকশন আছে। হ্যাঁ, প্রোডাকশন আছে। আমরাও জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, কিন্তু তারপর কিন্তু প্রতি বছর আমরা পত্রিকায় দেখি মানে কি নিয়মিত কি বলে ইন্টারভেলে, যেন বিদেশ থেকে আমরা চালের কথা যদি ধরি, শুধু যে চাল আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে, থাইল্যান্ড থেকে আসতেছে, ইন্ডিয়া থেকে কথা হচ্ছে, আসছে আবার আসছে না, এটা নিয়ে লেখালেখি হচ্ছে, ভিয়েতনামও মাঝে মধ্যে শুনি, আর অনেক দেশের কথা শুনি। তো আপনি যদি বলেন যে প্রোডাকশন আমাদের এনাফ আছে, আমরা কি মানে আসলে স্বয়ংসম্পূর্ণ? আসলে এই জিনিসটা যাওয়ার আগে আমি ইন্টারন্যাশনাল কিছু মানে ব্যাপারটা আসলে কি হচ্ছে ইন্টারন্যাশনাল ন্যাশনালি, আমার মনে হয় এই জিনিসটা আমরা যদি বুঝতে পারি তাহলে একটু সুবিধা হবে। 1980 সালের দিকেও দেখা যেত যে এগ্রিকালচারে গ্লোবাল যে স্পেন্ডিং হয়, তা 17% হতো শুধু এগ্রিকালচারে, বর্তমানে মাত্র 3% করা হয়। আচ্ছা, মানে লেভেলটা কিন্তু অনেক কমে গেছে, 14% কমেছে। আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশ 1974-75 দিকে আমাদের ফুড প্রোডাকশন ছিল 11.1 মিলিয়ন হেক্টরের মতো, সরি মেট্রিক টনের মতো, যেটা বর্তমানে 2009-10 মানে 9-10 যে হিসাবটা পাওয়া গেছে, সেখানে দেখা গেছে এটা হয়েছে 31 পয়েন্ট সামথিং, মানে 30-র উপর, মানে অলমোস্ট আপনার 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তো 3 গুণ যদি বৃদ্ধি পায়, এবং আমরা যদি আমাদের ফুডের যে আমাদের অ্যাভেলেবিলিটি বা আমাদের যে ডিমান্ড আমরা যদি চিন্তা করি, ওটা কিন্তু আছে। তো মাঝে মাঝে হয় কি, কোনো ইয়ার গুলাতে আইলা বলেন, তারপর সিডর বলেন, মাঝে মাঝে আমাদের ফুডের যে আমাদের যে প্রোডাকশন আছে ওটা নষ্ট হয়ে যায়, তখন আমাদের ফুড সিকিউরিটিতে একটু সমস্যা হয়। এই জন্যই মূলত গভর্নমেন্ট মানে ওই বিপদজনক যে সময়গুলো, মানে আমাদের যখন দুর্যোগ আসে, ওই কথা চিন্তা করেই কিন্তু ফুডগুলো আপনার ইম্পোর্ট করে। তো ফুড ইম্পোর্ট একদিকে দরকার, কিন্তু আমাদের যেটা চিন্তা করতে হবে, ফুড ইম্পোর্ট আমাদের ওই সময়টাতে আদৌ দরকার কিনা, মানে প্রতি ইয়ারেই যে লাগবে এটা এরকম না। কিন্তু এটা তো ঠিক শুধুমাত্র ক্রাইসিস সময় যে হচ্ছে তা না, প্রতি বছর এবং রেগুলার ইন্টারভ্যাল হচ্ছে। এবং এট দ্য সেম টাইম আপনি যেটা বললেন যে কত 32 প্রায় 32 মতো, কিন্তু আমাদের নিড কতটুকু আসলে, মানে যে 3 গুণ বেড়েছে ঠিক আছে, বাট আমাদের মানুষ জনসংখ্যা বেড়েছে, আমাদের চাহিদাও বেড়েছে, তার মানে তো সেই অনুযায়ী কি আমরা যে প্রোডাকশন এবং আমাদের মানে কি ডিমান্ড এন্ড সাপ্লাই, এটা কি ঠিক আছে, সমান আছে? ওই সময় আসলে আমাদের ইয়েটা ছিল, রিকোয়ারমেন্ট ছিল 30-র মতো, এবং আমরা 32-র মতো আমরা প্রডিউস করতে পেরেছি। তো হ্যাঁ, আমরা কিন্তু ডিমান্ডটাকে আমরা ফুলফিল আপ করতে পারছি। আমাদের মেইন সমস্যা যেটা হচ্ছে প্রাইস, মানে আমরা যারা নর্মাল পিপুল আছি, আমরা এখন জানি যে ইনফ্লেশন বাংলাদেশে খুব বেশি হচ্ছে, যে ফুড প্রাইস ইনফ্লেশন 13%-এর উপরে গিয়েছিল আপনার গত অক্টোবর মাসে। সেপ্টেম্বর মাসে